7 বছর ধরে কঠোর পরিশ্রম করেছি। আমি মাথা নাড়ালাম। মনে হচ্ছিল যে ড্যারেক সত্যি চোখ বুজে এই কাজ শুরু করেনি। সে বেশ দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়েছিল। বাড়িতে থাকার সময় থেকেই সে প্রস্তুতি শুরু করেছিল। হে হে, চিন্তা করিস না ওরে পাগল শয়তান। আমার মনে হয় তুই এইবার অবশ্যই সফল হবি। তা এই ভিক্টর ব্যাংকে? ওহ, ও আমার পার্টনার। অ্যানিমেশনের মাধ্যমেই আমি রুবি আর ওর সাথে একটা অ্যানিমে কনভেনশনে দেখা করেছিলাম। আমরা সাথে সাথেই একে অপরের সাথে মিলে গিয়েছিলাম। তো একজন আমার গার্লফ্রেন্ড হয়ে গেল, একজন পার্টনার। আমি কোনো জবাব দিইনি। এর বদলে আমি রুবির দিকে তাকালাম। এই সময় তার মুখে কোনো ভাব ছিল না, যেন সে কিছুই শোনেনি। আমার মনে কিছু চিন্তা এলো। ড্যারেকের পার্টনার মাঝরাতে ফোন কেন করছিল? তাকে ফোন না করে রুবিকে ফোন করছিল কেন? কিন্তু এটা এমন কিছু ছিল না যেটা আমি তুলতে পারতাম। ড্যারেক আর আমি যতই ঘনিষ্ঠ হই না কেন, আমি এইসব বিষয়ে নাক গলাতে পারতাম না। ড্যারেক কিছুই জানত না, সে অনেক বিষয়ে খেয়াল করেনি। কিন্তু আমি দুই জীবন কাটানোর কারণে আলাদা ছিলাম। আমার আবঝা একটা অনুভূতি হলো যে এই রুবির সাথে হয়তো কিছু ঝামেলা ছিল। আমরা তিনজন হোটেলে ফিরে এলাম। আমি আরও অবাক হলাম যে তারা সত্যিই দুটো আলাদা ঘর নিল। ড্যারেক আমার কিছুটা অদ্ভুত নজর দেখল এবং তার মুখ লাল হয়ে গেল। রুবি একটু প্রথাগত চিন্তাধারার মেয়ে। আমাদের এখনো বিয়ে হয়নি, তাই আমি বুঝি। আমি ড্যারেককে সহানুভূতি ভরা নজরে দেখলাম। তারপর জিজ্ঞেস করলাম, তুই ওর সাথে কতদিন ধরে আছিস? ড্যারেক শুধু এক মুহূর্তের জন্য ভাবল। প্রায় 1.5 বছর। রুবি একটা ভালো মেয়ে। এইবার স্টুডিও খোলার জন্য বাইরে বেরোতে ও আমাকে অনেক উৎসাহিত করেছে। ওই আমাকে বাইরে বেরোনোর দৃঢ় সংকল্প দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একজন যথাযোগ্য প্রথাগত ভালো মেয়ে। আমি ড্যারেকের কাঁধ থাপড়ালাম। ওরে পাগল শয়তান, ভবিষ্যতে বিষয়গুলো নিয়ে একটু বেশি সতর্ক থাকিস। আমরা তিনজন ওপরে চলে গেলাম। ড্যারেক আমার ঘরে পান করার জন্যও এলো না। সবাই নিজ নিজ ঘরে চলে গেল। পরের দিন আমি আমার জগিং শেষ করা মাত্রই ড্যারেককে প্রাতরাশ করার জন্য ফোন করতে যাব, তখনই দেখলাম যে তারা আগেই প্যাকিং শেষ করে ফেলেছে এবং নিজেদের ঘর থেকে বেরিয়ে আসছে। ওল্ড রিভার্স, স্টুডিওতে কিছু কাজ পড়ে গেছে, আমাকে ফিরে যেতে হবে। এত তাড়াতাড়ি? আমি কিছুটা অবাক হলাম। গতকাল সব ঠিক ছিল, আজ কি হয়ে গেল? ড্যারেকের চিন্তিত মুখ দেখে মনে হচ্ছিল এটি কোনো ছোটখাটো বিষয় নয়। একবার এটা সামলে নি, তারপর পরের বার আমি সরাসরি তোর ওখানেই আসব এবং সাথে ভাবির হাতের রান্নাও চেখে দেখব। আমি আর বলবো না, আমাকে এখন যেতে হবে। ড্যারেক লিফটের বোতাম টিপতে টিপতে বলল, ঠিক আছে, তাহলে আমি তোকে নিচ পর্যন্ত ছেড়ে দিচ্ছি। আমরা তিনজন দ্রুত হোটেল থেকে বের হলাম। ভাগ্যক্রমে আমাদের বেশি অপেক্ষা করতে হলো না এবং একটা ট্যাক্সি চলে এলো। ড্যারেক ভেতরে বসলো আর আমার দিকে হাত নাড়ালো। ওল্ড রিভার্স, এখন আসি, আবার দেখা হবে। হ্যাঁ, আর ওরে পাগল শয়তান, যদি বড় কোনো সমস্যা হয় তবে আমাকে অবশ্যই জানাবি। ড্যারেক মাথা নাড়ালো। গাড়িটি ধীরে ধীরে আমার দৃষ্টির আড়ালে চলে গেল। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। হায়, ওই পাগল শয়তানের জন্য যেন সবকিছু ঠিকঠাক থাকে। সকাল 9টার সময় অ্যাঞ্জেলার ফোন এলো। আপনার গান হারমোনি রেকর্ডস দ্বারা নির্বাচিত হয়েছে। অ্যাঞ্জেলার কণ্ঠস্বর খুব আবেগপ্রবণ ছিল। তিনি হোটেলের নিচ থেকে আমাকে কল করছিলেন। হারমোনি রেকর্ডস একটি মিভি শ্যুট করার প্রস্তুতি নিচ্ছিল এবং তাদের গীতিকার এবং সুরকারের প্রয়োজন ছিল যাতে তারা ঘটনাস্থলে এসে তদারকি করতে পারেন। তারা এটাকে তদারকি করা বলছিলেন, কিন্তু আসলে এটি ছিল ইনপুট দেওয়া। সর্বোপরি গানটি আমি তৈরি করেছিলাম, তাই আমি ভালো বুঝতাম যে এই মিভিটি কিভাবে শ্যুট করা উচিত এবং গানটি কিভাবে গাওয়া উচিত। এটি ছিল হারমোনি রেকর্ডস, যা সরাসরি ন্যাশনাল ব্রডকাস্টিং নেটওয়ার্কের অধীনে একটি বিভাগ। নিচে যাওয়ার আগে আমি নিজেকে একটু সাজিয়ে নিলাম। অ্যাঞ্জেলা আমাকে দেখলেন এবং নিজের চুল ঠিক করলেন। তার চোখ হালকা চক্কর করে উঠল। আগে খেয়াল করিনি, তুমি যখন একটু তৈরি হও তখন সত্যি একজন শিল্পীর মতো মনে হয়। আমি নিজের নাক স্পর্শ করলাম এবং অজান্তেই অ্যাঞ্জেলার দৃষ্টি এড়িয়ে গেলাম। চলুন, দেরি হচ্ছে, তাড়াতাড়ি শেষ করব আর তাড়াতাড়ি বেরোবো। আমরা এখনও লাঞ্চের জন্য সময় মতো পৌঁছতে পারি। আর কোনো কথা না বলে আমি পেছনের সিটে বসে পড়লাম। অ্যাঞ্জেলার চোখ কপালে উঠল। প্যাসেঞ্জার সিট কি আমার জন্য ছোট ছিল? আমরা দুজনে গাড়িতে বসলাম। অ্যাঞ্জেলা গাড়ি চালাতে চালাতে হারমোনি রেকর্ডসের কথা বলছিলেন। মিভি শ্যুট করা ডিরেক্টরের ফোন এসেছিল। তিনি তোমার প্রশংসা করে শেষ করতে পারছেন না। ওহ, মিভি আর লিড সিঙ্গারের ব্যাপারে তোমার কি কোনো পরিকল্পনা আছে? ওখানে গিয়ে জিনিসগুলো বিগড়ে দিও না। অ্যাঞ্জেলা স্পষ্টতই বেশ চিন্তিত ছিলেন। আমি যুবক ছিলাম এবং আগে কখনো এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাইনি। তার ভয় ছিল ফাঁচে আমি ঘাবড়ে না যাই, তাই তিনি আগেই কিছু বিষয় বলে দিচ্ছিলেন। চিন্তা করবেন না, আমি জানি আমি কি করছি। আমাকে একেবারেই চাপের মধ্যে মনে হচ্ছিল না। উল্টো অ্যাঞ্জেলা আমার থেকেও বেশি নার্ভাস মনে হচ্ছিলেন।
সকাল 10:40 আমরা দুজনে সদর দপ্তরে পৌঁছলাম। সাথে সাথে একদল লোক আমাদের স্বাগত জানাতে এলো। তাদের নেতৃত্বে ছিলেন সাদা চুলের এক বৃদ্ধ ব্যক্তি। গ্র্যান্ডপা লিন, আপনি নিচে কেন এলেন? যদি আমার বাবা জানতেন তবে তিনি আমাকে বকুনি দিয়ে আধমরা করে দেবেন। অ্যাঞ্জেলা দ্রুত এগিয়ে গেলেন, বৃদ্ধ লোকটির হাত ধরলেন এবং আদরেপনা শুরু করলেন। এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। একজন প্রফেশনাল নারীর এই ধরনের আদরেপনা, এটি তো দেবতারাও সহ্য করতে পারবেন না। নিশ্চিতভাবেই তাদের নেতৃত্ব দেওয়া বৃদ্ধ লোকটি হেসে উঠলেন। তার চোখে অনেক ভালোবাসা ছিল। চিন্টি, এই নাটক বন্ধ করো। তোমার বাবার তোমাকে বকুনির সাহস! যদি তুমি তাকে না পেটাও তবে তিনি ভগবানকে প্রসাদ জড়াবেন। হা 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 হা! গ্র্যান্ডপা লিন, ওই প্রফেশনাল নারীটি প্রথমবারের মতো লজ্জায় লাল হয়ে গেলেন। ঠিক আছে, ঠিক আছে, চলো কাজের কথায় আসি। এটি তরুণ বন্ধু রিভার্স, ঠিক তো? সত্যি বীরত্ব যৌবন থেকেই ফুটে ওঠে। প্রথম নজরেই অসাধারণ প্রতিভা। নমস্কার স্যার, আপনি আমাকে লজ্জিত করছেন। আমি জেমস রিভার্স। আমি বিনম্রভাবে মাথা নেড়ে বয়স্ক ব্যক্তিটিকে অভিবাদন জানালাম। খুব ভালো, খুব ভালো। প্রতিভাবান এবং বিনয়ী। এই গানটি যে লিখেছে তার জন্য একদম উপযুক্ত। আমি এই এমভির ইনচার্জ ডিরেক্টর রবার্ট লিন। যদি তুমি কিছু মনে না করো তবে আমাকে ছোট্ট এনজির মতো গ্র্যান্ডপা লিন বলেই ডাকো। আমাকে বিনয়ী, অহংকারহীন এবং মান অপমানের ঊর্ধ্বে শান্ত দেখে রবার্ট লিন এখন আরও খুশি ছিলেন। আমি ঠিক তেমনই ছিলাম যেমনটা তিনি কল্পনা করেছিলেন। মনে বড় আরমান, প্রতিভাবান, কিন্তু তবুও কৃতজ্ঞ। আজকাল এমন যুবক খুব কমই দেখা যায়। গ্র্যান্ডপা লিন, তাহলে আমিও আর আনুষ্ঠানিকতা বজায় রাখব না। রবার্ট লিন আমাকে রেকর্ডিং রুমে টেনে নিয়ে গেলেন। তরুণ রিভার্স, আমি ছোট্ট অ্যাঞ্জির কাছে শুনেছি যে তুমি খুব ভালো গাও। তুমি কি আমাদের জন্য এটা একবার গাইতে পারো? যে থেকে আমরা এই গানটি পেয়েছি আমরা এটা পারফর্ম করতে শুনিনি। আমরা এখনো মূল গায়ক বা লিড সিঙ্গারও ঠিক করিনি। আমি সম্মতিতে মাথা নাড়ালাম। তরুণ রিভার্স, বাদ্যযন্ত্র ছাড়া বা পিয়ানোর সাথে এই গানটির শুধু পিয়ানোর সঙ্গত প্রয়োজন। ঠিক আছে, বাজাও, চলো আনুষ্ঠানিকভাবে শুরু করি। রবার্ট লিন এবার বেশ গম্ভীর হয়ে গেলেন। তিনি আমাকে রেকর্ডিং রুমে একা ছেড়ে দিলেন এবং বাকি সবাইকে বাইরে নিয়ে গেলেন। যখন স্টাফরা মাইক্রোফোন চালু করল তখন একদল মধ্যবয়স্ক লোক ঘাবড়ে গিয়ে অপেক্ষা করছিল। তারা আমাকে রেকর্ডিং রুমে বসতে এবং নিজের আবেগকে স্থির করতে দেখছিল। যখন আমি কাজের মেজাজে আসতাম তখন আমি খুব গম্ভীর থাকতাম। রবার্ট লিন এতে মাথা নাড়লেন। এটি একজন সত্যিকারের সঙ্গীতশিল্পী ছিল। যখন কোনো সঙ্গীতশিল্পী গায় তখন তাকে গানে প্রথমে আবেগ ভরতে হয়, শুধু চিৎকার করে গাওয়া নয়। ভেতরে আমি পিয়ানো বাজাতে শুরু করলাম। জাস্ট ওয়ান্ট টু বি অর্ডিনারির সুর প্রতিধ্বনিত হয়ে উঠল। বাইরে প্রত্যেকে সাথে সাথে নিজেদের শ্বাস রোধ করল। রবার্ট লিন মাত্র একটি লাইন শুনলেন যখন তার চোখ হঠাৎ বড় হয়ে গেল। একদম ঠিক, এটাই সেই প্রতিচ্ছবি যা তিনি নিজের মনে প্রকাশ করতে চেয়েছিলেন। যখন তিনি এই গানটি দেখেছিলেন তখনই তিনি তা বুঝে গিয়েছিলেন। এখন এটি পারফর্ম করতে শোনা আরও মর্মস্পর্শী ছিল। যেখানে অ্যাঞ্জেলার কথা বলা যায়, যদিও তিনি দ্বিতীয়বার আমাকে এই গানটি গাইতে শুনছিলেন, তবুও তিনি নিজের চোখ চকমকাতে আটকাতে পারছিলেন না এবং ভেতরে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। এমন একজন মানুষ সত্যিই খুব আকর্ষণীয় ছিল। আমি এই সব কিছু থেকে পুরোপুরি অনবহিত ছিলাম এবং গানে ডুবেছিলাম। গানটি ধীরে ধীরে তার সমাপ্তিতে পৌঁছল। এতক্ষণে রবার্ট লিনের চোখ কিছুটা লাল হয়ে গিয়েছিল। তিনি একজন সৈনিক ছিলেন। তিনি এই কথাগুলির অর্থ আরও গভীরভাবে অনুভব করতে পারছিলেন। প্রায়শই সেই মানুষগুলোই যারা পর্দার পিছনে লুকিয়ে থাকে, নামহীন থাকে, সবথেকে সাধারণ মানুষগুলোই সবথেকে মহান হয়, যারা তরুণ প্রজন্মের সবথেকে বেশি সম্মানের দাবিদার। কিন্তু মূর্তি পূজা করা কতজন মানুষ তাদের মনে রাখে? শুধু রবার্ট লিন নন, বাইরে উপস্থিত প্রত্যেকেই গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। এই সময়ে তারাও আমার মতোই একই অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। একটা ভালো গান সত্যিই প্রত্যেককে ছুঁয়ে যেতে পারে। গান শেষ হল। আমি রেকর্ডিং রুম থেকে বের হওয়ার আগে একটি দীর্ঘশ্বাস নিলাম। পরের মুহূর্তেই প্রত্যেকে আমার জন্য হাততালি দেওয়া থেকে নিজেদের রুখতে পারল না। রবার্ট লিন আবেগপ্রবণ হয়ে এগিয়ে এলেন এবং আমার হাত শক্ত করে ধরলেন। তার চোখ উত্তেজনায় ভরা ছিল। তরুণ রিভার্স, একদম ঠিক এই অনুভূতিটাই চাই। আমার মনে হয় না আমাদের এখন আর লিড সিঙ্গার বদলানোর দরকার আছে। তোমারই এটা গাওয়া উচিত। আমার মনে হচ্ছে এই গানটি ইন্টারনেটে সাধারণ নায়কদের প্রতি মনোযোগের একটি ঝড় তুলে দেবে। আমরা ঠিক এই প্রভাবটাই দেখতে চেয়েছিলাম। বয়স্ক মানুষটির প্রশংসা শুনে আমার মতো একজন মানুষও, যে অনেক কিছু দেখেছে, সেও কিছুটা লজ্জিত হয়ে গেল, কিন্তু আমি তবুও মাথা নাড়লাম। গ্র্যান্ডপা লিন, আমি লিড সিঙ্গার হব না। আমার কাছে একটা ভালো পরিকল্পনা আছে। আপনি কি তা শুনতে চাইবেন? রবার্ট লিন ভ্রু কুচকালেন।
গীতিকার এবং সঙ্গীতশিল্পীর থেকে ভালো লিড সিঙ্গার কি করে হতে পারে? ভালো গায়ক অনেক আছে, কিন্তু আমার বিশ্বাস এই গানের অর্থ আপনার থেকে ভালো কেউ বুঝতে পারবেন না। রবার্ট লিন স্পষ্টতই কিছুটা অনিচ্ছুক ছিলেন দেখে আমি আর এটি গোপন না রাখলাম এবং দ্রুত আমার পরিকল্পনা শেয়ার করলাম। বিষয়টা হলো গ্র্যান্ডপা লিন, আমার মনে হয় এই গানটি শিশুদের গানের জন্য বেশি উপযুক্ত। একদিকে শিশুদের গলা বেশি পরিষ্কার হয়, অন্যদিকে যখন আমাদের দেশের ভবিষ্যতের ফুলেরা এই বেনামি নায়কদের প্রশংসা করবে, তখন এটি মানুষের হৃদয়ে আরও গভীরভাবে প্রতিধ্বনিত হবে। আমার ব্যাখ্যা শুনে রবার্ট লিন নিজের চোখ বড় করা থেকে নিজেকে আটকাতে পারলেন না। এমন একজন মানুষ সত্যিই প্রতিভাবান ছিল। একদম ঠিক, তিনি এই বিষয়ে কেন ভাবেননি? শিশুদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা আদুরে গুণ থাকে। তাদের দিয়ে গাওয়ানো এবং সাথে তাদের দ্বারা শ্যুট করা ফুটেজ থাকা নিশ্চিতভাবে মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। তরুণ রিভার্স, তুমি সত্যি এক বিরল প্রতিভা। তুমি কি হারমানি রেকর্ডসে কাজ করতে চাও? চিন্তা করো না, হারমানি রেকর্ডসে তোমার প্রতিভা নিশ্চিতভাবে বৃথা যাবে না। রবার্ট লিনের প্রতিভার প্রতি প্রেম জেগে উঠেছিল। তিনি আমাকে নিজের সাথে নিয়ে আসতে চেয়েছিলেন। এমন প্রতিভাকে বাইরে ছেড়ে রাখা অনেক বড় অপচয় ছিল। না 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 গ্র্যান্ডপা, আমি তো একজন সাধারণ মানুষ। এই সময়ে আপনার সাহায্য করতে পারাটাই আমাকে অনেক সন্তুষ্ট করে। আমি মানা করার জন্য মাথা নাড়তে লাগলাম। তিনি কি মজা করছিলেন? আমি আমার যোগ্যতা জানতাম। আমি তো কেবল দিকপলদের কাঁধের ওপর দাঁড়িয়ে মতামত দিচ্ছিলাম। সর্বোপরি আমার আগের জীবনে যে ভার্সনটি আমাকে সবথেকে প্রভাবিত করেছিল, সেটি ছিল শিশুদের একটি গায়ক দলের দ্বারা গাওয়া এই গানটি। রবার্ট লিন নিরুপায় ছিলেন, কিন্তু তিনি চাপ দিলেন না। যাই হোক, সেই মানুষটি এখানেই ছিল এবং পালিয়ে যেতে পারত না। তিনি পরে সুযোগ খুঁজতে পারতেন। ঠিক আছে, মানুষের নিজের নিজের আকাঙ্ক্ষা থাকে। তো তরুণ রিভার্স, তোমাকে এবার অনেক অবদান রাখতে হবে। ভবিষ্যতে সহযোগিতার নিয়ে সুযোগ পরে আলোচনা করা যেতে পারে। আমার পেছনে এসো। প্রথমে এসো, আমাদের ফুটেজগুলো দেখি। দেখো যে এই সামগ্রীগুলোর ব্যাপারে তোমার কোনো মতামত আছে কিনা। রবার্ট লিন আমার দিকে ইশারা করলেন এবং আমাকে অন্য অফিসে নিয়ে গেলেন। এটি ছিল এডিটিং রুম। এখানে সমস্ত সামগ্রী নির্বাচনের কয়েক স্তরের মধ্যে দিয়ে যেত। তারপর এই এমভিতে এডিট করা হতো। রুমে ঢোকার পর ওই মধ্যবয়স্ক লোকেরাও উৎসুক হয়ে জিনিসের পরিচয় দিতে লাগল। আমি আমার সামনের কম্পিউটার স্ক্রিনের দিকে তাকালাম, তাতে বিভিন্ন শট দেখা যাচ্ছিল। প্রত্যেকটিতে নামহীন নায়কেরা চুপচাপ নিজেদের উৎসর্গ করছিলেন। আমি অবাক হয়েছিলাম। আমি আশা করিনি যে এত ফুটেজ থাকবে। এছাড়া এগুলির মধ্যে অনেক শট শেষ পর্যন্ত কেটে বাদ দেওয়া হবে। এতে আমার কিছুটা দুঃখ হল। আমার চোখে এই সামগ্রীগুলিতে থাকা প্রত্যেক ব্যক্তি সম্মানের দাবিদার, এবং প্রত্যেকের উচিত তাদের চেনা। রবার্ট লিন আমার মনের ভাব বুঝতে পারলেন। তিনি আমার কাঁধ থাপড়ালেন। দুঃখ পেও না, এটা তাদের দায়িত্ব। এই প্রমোশনাল ভিডিও মানুষকে প্রত্যেক ব্যক্তিকে মনে করিয়ে দিতে পারবে না। তারা একদল মানুষকে প্রতিনিধিত্ব করে। যতক্ষণ প্রত্যেকে এই দলটির প্রতি কৃতজ্ঞ থাকতে পারে, চুপচাপ মনে রাখতে পারে যে এই সমাজে এমন প্রিয় মানুষেরা আছেন, সেটুকুই যথেষ্ট। বাস্তবে তাদের তোমাকে ধন্যবাদ জানানো উচিত। এই গানটি জাস্ট ওয়ান্ট টু বি অর্ডিনারি না কেবল আজকের অধিকাংশ তরুণের পছন্দের অ্যাস্থেটিক্সের সাথে মানানসই, বরং এটি ইতিবাচক শক্তিকেও উৎসাহিত করে। আমাদের মতো বুড়ো মানুষেরা তরুণদের জন্য এই ধরনের গান তৈরি করতে পারতাম না, কিন্তু আমাদের ভয় ছিল যে মানুষ তাদের ভুলে যাবে। তাই আমরা গান রচনার সংকলনের কথা ভেবেছিলাম। রবার্ট লিন আবেগপ্রবণভাবে দীর্ঘশ্বাস নিলেন। তারপর আমার দিকে তাকিয়ে হাসলেন। সৌভাগ্যক্রমে তুমি ঠিক সেটাই বানিয়েছ যা আমরা চেয়েছিলাম, যার ফলে আমি আজকের তরুণ প্রজন্মের আবেগী মনকে দেখতে পেলাম। এটি ইতিমধ্যেই খুব ভালো হয়েছে। আমি গ্র্যান্ডপা লিনের দিকে তাকালাম, তারপর স্ক্রিনে অনবরত আসতে থাকা ওই মানুষগুলিকে দেখলাম। আমি সত্যিই তাদের দ্বারা প্রভাবিত ছিলাম। পৃথিবী যেটাই হোক না কেন, সব সময় এমন প্রিয় একদল মানুষ থাকে। গ্র্যান্ডপা লিন, এই সামগ্রীগুলির ব্যাপারে আমার কোনো মতামত নেই। যেখানে ভিডিও তৈরির কথা, এই ক্ষেত্রে আমি বিশেষজ্ঞ নই। এটি সম্পূর্ণ করার জন্য এখনও আপনার এবং সবার প্রয়োজন আছে। সত্যি বলতে এখন আমি পুরো ভিডিওটি দেখার ইচ্ছুক হয়ে আছি। আমি খুব সততার সাথে বললাম। আমার বিশ্বাস ছিল যে এই মানুষগুলির হাত দিয়ে যে পুরো ভিডিওটি তৈরি হবে, সেটি নিশ্চিতভাবে মূল ভিডিওর থেকেও বেশি হৃদয় ছুঁয়ে যাবে। খুব ভালো, খুব ভালো। আমরা এটা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব বানাবো। জুলাইয়ের শেষের দিকে যখন সেই সময় আসবে, তখন এই ঢেউ নিশ্চিতভাবে আমেরিকার প্রত্যেক কোণে বয়ে যাবে। আমার কথা শুনে রবার্ট লিন খুশি মনে মাথা নাড়লেন। ও ভালো কথা। আমি ছোট্ট অ্যাঞ্জির কাছে শুনেছি যে তোমার টিকটক অ্যাকাউন্টও আছে, কোটি কোটি ফলোয়ার আছে, এবং তুমি ইতিমধ্যেই 2টি গান রিলিজও করেছ। যখন এই প্রমোশনাল ভিডিও রিলিজ হবে, তখন আমরা তোমার টিকটক অ্যাকাউন্টের সাথে কোলাবোরেট করব। সর্বোপরি তুমিও এই ভিডিওর পিছনে একটি প্রধান শক্তি। আমি থমকে গেলাম। আমিও এতে সামিল ছিলাম।
আমি ভেবেছিলাম আমার নাম কেবল গীতিকার এবং সঙ্গীতশিল্পীর তালিকায় থাকবে। আমি আশা করিনি যে এতে টিকটকও অন্তর্ভুক্ত হবে। এটি স্পষ্টতই ওই বৃদ্ধ আমাকে সাহায্য করছিলেন। আপনার জানা উচিত যে হারমোনি রেকর্ডস দ্বারা প্রকাশ করা ভিডিওগুলো ভিউ পায়, এতে কোনো সন্দেহ নেই। সেই সময়ে শুধু ভিউ থেকে হওয়া আয়ই আমাকে ভালোভাবে পালন করার জন্য যথেষ্ট হতো। আমি স্বাভাবিকভাবেই এটি মানা করিনি। আমার মনে গ্র্যান্ডপা লিনের প্রতি কৃতজ্ঞতা আরও বেড়ে গেল। তাহলে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি রবার্ট লিনকে ধন্যবাদ দিলাম। আমার কণ্ঠস্বর ছিল খুব আন্তরিক। রবার্ট লিন হাত নাড়লেন, এটি ইঙ্গিত করতে যে এটি আমার প্রাপ্য ছিল। যখন আমি হারমোনি রেকর্ডসের বিল্ডিং থেকে বের হলাম, তখন দুপুর 1টা বেজে গিয়েছিল। এখন আমার পুরো মাথা ভারী লাগছিল। একবার যখন ওই লোকগুলো কাজ নিয়ে আলোচনা করতে শুরু করল, তখন প্রত্যেকে অবিশ্বাস্যভাবে উত্তেজিত হয়ে গেল। ওরা ছিল সত্যিকারের কাজের পাগল, ওয়ার্কাহলিক্স। এরপর অ্যাঞ্জেলার লাঞ্চ করার জেদের কারণে আমরা দুজনে অবশেষে ওখান থেকে বের হতে পারলাম। রবার্ট লিন মূলত চেয়েছিলেন আমি হারমোনি রেকর্ডসের ক্যাফেটেরিয়াতে সবার সাথে খাবার খাই এবং বিকেলেও আলোচনায় অংশ নেই। আমি এই অজুহাত দিলাম যে আমার মস্তিষ্ক পুরোপুরি খালি হয়ে গেছে, যাতে আমি ওই পেশাগত জ্ঞান থেকে বাঁচতে পারি। আমি আসলে একজন বাইরের মানুষ ছিলাম, যে কোনো অবদান রাখতে পারত না। ওখানে আর থাকার কোনো প্রয়োজন ছিল না। আমরা দুজনে একসাথে হারমোনি রেকর্ডস থেকে বের হলাম। যখন আমরা এসেছিলাম তখন আবহাওয়া ভালো ছিল। এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। জেমস রিভার্স, তোমার কি আমাকে ট্রিট দেওয়া উচিত নয়? হারমোনি রেকর্ডসের সাথে সহযোগিতা। তুমি তো এখন বড়লোক হতে চলেছ। আমরা হালকা বৃষ্টির মধ্যে গাড়ির দিকে হাঁটতে লাগলাম। অ্যাঞ্জেলা আজ মজাদার মেজাজে ছিলেন এবং আমাকে খ্যাপানোর জন্য জিভ বের করছিলেন। এই প্রফেশনাল নারী দিন দিন কম প্রফেশনাল হয়ে যাচ্ছিলেন। আমি ভ্রু কোঁচকালাম। বিরক্তি? তুমি একটা ধনী পরিবারের মেয়ে আর আমার মতো সাধারণ মানুষের কাছ থেকে ফাউ খেতে চাও? তোমার লজ্জা লাগে না? কিপটি কোথাকার! অ্যাঞ্জেলা আমাকে একবার দেখলেন এবং নিজের গতি বাড়িয়ে দিলেন। তিনি রাগে গাড়িতে গিয়ে বসলেন। আমি হাসলাম এবং দ্রুত তার পিছু নিলাম। আমি এই প্রফেশনাল নারীটিকে যত বেশি চিনছিলাম, ততই আমার মনে হচ্ছিল যে তার ব্যক্তিত্ব আসলে বেশ ভালো। শেষ পর্যন্ত আমি এই দাওয়াত থেকে বাঁচতে পারলাম না। অ্যাঞ্জেলা খুশি মনে একটি বড় দাওয়াত ওড়ালেন। খাবার পর অ্যাঞ্জেলা আমাকে স্টারলাইট এন্টারটেইনমেন্টে নিয়ে গেলেন। এইবার আমি এখানে চুক্তি নিতে এসেছিলাম, সেরিনার জন্য চুক্তি, যা আমার মূল লক্ষ্য ছিল। আমরা দুজনে লিফটে উঠলাম। কোনো কারণে আমার হঠাৎ মনে হলো যে অ্যাঞ্জেলাকে খুব একটা খুশি দেখাচ্ছিল না। তাকে পুরোপুরি নিস্তেজ মনে হচ্ছিল। তিনি মাত্র একটি চমৎকার খাবার উপভোগ করেছিলেন, তবুও আমি বুঝতে পারলাম না। মহিলাদের মন বোঝা খুব কঠিন ছিল, যেন আবহাওয়া পলক ফেলার আগেই বদলে যায়। লিফট থেকে বের হয়ে সরাসরি ডেভিড ইয়াংয়ের অফিসের দিকে এগিয়ে গেলাম। তিনি অফিসে কিছু সময় ধরে অপেক্ষা করছিলেন। চুক্তিপত্র আগে থেকেই তৈরি ছিল এবং ডেস্কের উপর রাখা ছিল। যখন তিনি আমাকে দরজা খুলে ভেতরে আসতে দেখলেন, তার মুখে সেই চিরচেনা হাসি ফুটে উঠল। তরুণ বন্ধু রিভার্স, সফল সহযোগিতার শুভকামনা। এই যে চুক্তিপত্র, এটি দেখে নাও এবং জানাও যদি কিছু যোগ করতে হয়। আমি মাথা নাড়লাম এবং সাথে সাথে ডেস্কের সামনে বসে চুক্তিপত্র পর্যালোচনা করতে লাগলাম। চুক্তিপত্রটি খুব প্রফেশনাল ছিল। একটা নথি, 3টি অনুলিপি। সেরেনা স্বাক্ষর করা মাত্রই এটি কার্যকর হতো। চুক্তিপত্রের বিষয়বস্তু সেটাই ছিল যা নিয়ে আগে আলোচনা হয়েছিল। স্টারলাইট এন্টারটেইনমেন্ট সেরেনাকে টপ টিয়ার রিসোর্স এবং সর্বোচ্চ স্বাধীনতা দেবে। সহজ কথায় বলতে গেলে, সেরেনা যা চাইবে তাই করতে পারবে। কেউ তাকে কিছু করার জন্য বাধ্য করতে পারবে না। আমিও এটাই দেখতে চেয়েছিলাম। চুক্তির মেয়াদ ছিল 2 বছর। তারপর এটি পুনর্নবীকরণ করা হবে কিনা তা পুরোপুরি সেরেনার উপর নির্ভর করছিল। পুরো চুক্তিপত্র পর্যালোচনা করার পর আমি সেটি রেখে দিলাম এবং ডেভিড ইয়াংয়ের সাথে হাত মেলানোর জন্য উঠে দাঁড়ালাম। ধন্যবাদ চেয়ারম্যান ইয়াং, সফল সহযোগিতার কামনা করি। এমন চুক্তিপত্র দেওয়ার জন্য তার প্রতি আমার ধারণা বেশ উন্নত হয়ে গিয়েছিল। আরে, এটার প্রয়োজন নেই। আমি আপনার প্রতিভা দেখি, আর আপনি আমাদের কোম্পানির সম্পদ। এটি দুজনের জন্যই লাভজনক। সেই সাথে আপনি আমাদের কোম্পানির জন্য গান লেখার প্রতিশ্রুতি দিয়েছেন। আমি সেটার জন্য আলাদা কোনো চুক্তিপত্র বানাবো না। আমার তরুণ বন্ধু রিভার্সের চরিত্রের ওপর ভরসা আছে। ডেভিড ইয়াংও উঠে দাঁড়ালেন এবং কথা বলতে বলতে আমার সাথে হাত মেলালেন। আমি স্বাভাবিকভাবেই মানা করিনি, কিন্তু আমি আমার অবস্থান পরিষ্কার করে দিলাম। নিশ্চিন্ত থাকুন, তবে এই বিষয়টি আমি প্রথমেই পরিষ্কার করে দিই। আমি কেবল টাইটেল ট্র্যাকে লিখব। এছাড়া আমি কার জন্য লিখব সেটি পুরোপুরি আমার সিদ্ধান্ত হবে। যে কোনো সাধারণ বা অযোগ্য কাউকে আমার কাছে গান লেখানোর জন্য পাঠাবেন না। ডেভিড ইয়াংয়ের আমার প্রতি ধারণা আরও উন্নত হল। শুধু যখন তিনি পাশে দাঁড়িয়ে থাকা নিজের মেয়ের দিকে তাকালেন, তখন চুপচাপ একটি দীর্ঘশ্বাস ফেললেন। দীর্ঘশ্বাস। কত আফসোসের বিষয়! এত কম বয়স আর আগে থেকেই বিবাহিত।
তরুণ বন্ধু রিভার্সের প্রতিভার সাথে যতক্ষণ আমাদের কোম্পানির কোনো টপ টিয়ার সিঙ্গার না থাকে তখন কারই বা গানের দরকার হবে। যাই হোক, আমি আপনাকে আমন্ত্রণ জানানোর সাহস করি না। সর্বোপরি আমি জানি যে ভবিষ্যতে আপনার এই খ্যাতির সাথে আপনি যা কিছু লিখবেন তা অবশ্যই একটি উৎকৃষ্ট সৃষ্টি হবে। সাধারণ মানুষের সেই যোগ্যতা নেই। উভয় পক্ষের মধ্যে খুশি মনে সহযোগিতা চুক্তি সম্পন্ন হল। ঠিক এই মুহূর্তে ডেভিড ইয়াং হঠাৎ বিষয় পরিবর্তন করলেন। এখন যখন তোমার কাছে চুক্তিপত্র আছে, তখন তুমি ফিরে যাওয়ার পরিকল্পনা কবে করছো তরুণ বন্ধু রিভার্স? আমি বুঝতে পারলাম না তার জিজ্ঞেস করার মানে কি ছিল, কিন্তু আমি সাথে সাথে জবাব দিলাম। আমি জিনিসপত্র গুছিয়ে ফ্লাইট বুক করার পরিকল্পনা করছি। আমি কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। সর্বোপরি এখন এখানে আমার আর প্রয়োজন নেই। চেয়ারম্যান ইয়াংয়ের কি আর কোনো নির্দেশ আছে? না না না, তাহলে আমি আপনার সুখদ যাত্রার কামনা করি। ডেভিড ইয়াং হেসে দ্রুত বললেন। কিন্তু আমার চোখে সেই হাসি, তিনি কেন এত খুশি দেখাচ্ছিলেন? আমি চলে যাব শুনে কিছু না ভেবেই বিদায় নেওয়ার জন্য উঠে দাঁড়ালাম। অ্যাঞ্জেলা আমাকে হোটেলের প্রবেশদ্বার পর্যন্ত পৌঁছে দিলেন, কিন্তু তিনি ওপরে এলেন না। যেখান থেকে তিনি স্টারলাইট এন্টারটেনমেন্টে কদম রেখেছিলেন তাকে বিরক্ত মনে হচ্ছিল, পুরোপুরি নিস্তেজ। জেমস রিভার্স, আমি তোমাকে এয়ারপোর্ট পর্যন্ত ছাড়ব না, নিজে চলে যাও। আমার কিছু কাজ আছে, আমি আগে বেরোচ্ছি। আমি ঘুরে হাত নাড়লাম। হ্যাঁ, রাস্তায় সাবধানে যেও। তারপর আমি ঘুরলাম এবং হোটেলের ভেতরে চলে গেলাম। অ্যাঞ্জেলা আমার পিঠ দেখলেন। তার না জানি কেন বিরক্ত লাগছিল। তিনি জোরে অ্যাক্সেলারেটর চাপলেন এবং চলে গেলেন। অবশেষে বাড়ি যেতে পারছি। আমি আমার ছোট্ট রাজকুমারীকে খুব মিস করছি। এই মুহূর্তে আমার মনে শুধু এই চিন্তাই ছিল। আমি দ্রুত আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম। যাই হোক, বেশি কিছু ছিল না, জাস্ট 2 জোড়া কাপড়। ফ্লাইট বুক করা, চেক আউট করা, ট্যাক্সি ধরা, সব একবারে হয়ে গেল। সন্ধে 6টা, রিভারসাইড সিটি। আমার হাত উপহারে ঠাসা। যেমনই আমি সেই চেনা পুরনো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে কদম রাখলাম, আমার কদম হঠাৎ হালকা হয়ে গেল। সেই দরজাটি ধাক্কা দিয়ে খোলার সময়, যা আমি এতদিন দেখিনি, আমি একটি দীর্ঘশ্বাস নিলাম। লিভিং রুম শান্ত ছিল। সেরেনা এবং লিলি বাড়িতে আছে বলে মনে হল না। যাদের আমি সাথে সাথে দেখতে চাইছিলাম, তাদের না দেখতে পেয়ে একটু হতাশ লাগল। কিন্তু পরের মুহূর্তেই মাস্টার বেডরুমের দরজা হঠাৎ খুলে গেল। সেরেনা নিজের ঘুমন্ত চোখ কচলিতে কচলিতে বেরিয়ে এলো। তাকে ঘুম কাতরে লাগছিল। যেমনই সে আমাকে দেখল, তার ঘুম পুরোপুরি উড়ে গেল। এই সময় সে একটি নুডল স্ট্র্যাপ নাইট গাউন পরেছিল। একটা স্ট্র্যাপ তার কাঁধ থেকে পিছলে বাহুতে চলে এসেছিল। ঘুমের কারণে তার চুল এলোমেলো ছিল। তার ঠোঁট কিছুটা খোলা ছিল। সে সত্যিই বনের স্লিপিং বিউটির মতো লাগছিল। সন্ধ্যার সেই সোনালি আলোতে আমরা দুজনে একসাথে থমকে গেলাম। আমরা শুধু এভাবেই চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে রইলাম। তারপর আমরা মুখ ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল এবং ঠোঁটে হাসি ফুটে উঠল। আমি বাড়ি চলে এসেছি। সেরেনার মুখ ধীরে ধীরে গোলাপি হয়ে উঠল। সে ওখানেই দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল না কি করবে। ভেতরে কিছুটা ঘাবড়ে থাকলেও সুখের এক অনুভূতি বাড়ছিল। সে নিজের মাথে নিচু করল এবং ধীরে ধীরে জবাব দিল। সেই সাথে সে অজান্তেই সেই স্ট্র্যাপটি টেনে কাঁধে উঠিয়ে নেবার ভুল করল না, যা তার বাহুতে পিছলে গিয়েছিল। তুমি ফিরে এসেছ? ও, ভালো কথা, এটা তোমার জন্য। ফেরার পথে আমি কাউকে এগুলো বিক্রি করতে দেখলাম। ওদের সুগন্ধ খুব ভালো ছিল, তাই আমি একগুচ্ছ নিয়ে নিলাম। এগুলো খুব সুন্দর। সেরেনা নিজের ঠোঁট কামড়াল। সে এগিয়ে এলো এবং আমার হাত থেকে ল্যাভেন্ডারের তোড়াটি আলতো করে নিল। তার মুখ আগে থেকেই গোলাপি আভায় ঢাকা ছিল। এটি ছিল প্রথম ফুলের তোড়া যা আমি তাকে দিয়েছিলাম। ল্যাভেন্ডার ছিল অনুশক্তি এবং আশার প্রতীক। তার এটি খুব ভালো লাগল। ধন্যবাদ। সেরেনা নিজের পুরো সাহস সঞ্চয় করে ওপরে তাকাল, সরাসরি আমার চোখের চোখে। তুমি কি খেয়েছ? যদিও আমি হঠাৎ হাসলাম। এখনো খাইনি। তুমি আর লিলিও হয়তো খাওনি, তাই না? আমি ডিনার বানাই, যাও ওকে জাগিয়ে দাও। সেরেনা মূলত নিজেই খাবার বানানোর পরিকল্পনা করছিল। আমি এইমাত্র বাইরে থেকে ফিরেছিলাম এবং নিশ্চিতভাবেই সারাদিনের ক্লান্ত ছিলাম। কিন্তু আমার চোখে দৃঢ় সংকল্প দেখে এবং এটা ভেবে যে আমার বানানো খাবার সত্যিই তার রান্নার চেয়ে অনেক উন্নত ছিল, সে অবশেষে রাজি হল। আমি লিলিকে জাগাচ্ছি। বিছানায় নিজের পিঠের ওপর ভর দিয়ে শুয়েছিল লিলি। গভীর ঘুম থেকে সেরেনা তাকে সাবধানে তুলল। ছোট্ট মেয়েটি ততক্ষণ কোনো প্রতিক্রিয়া দেখাল না, যতক্ষণ না সেরেনা তাকে আমার সামনে নিয়ে এলো, ওর গালে চুমু খেলো এবং কানে ফিসফিস করে বলল, লিলি ওঠো, ড্যাডি বাড়ি চলে এসেছেন। লিলি হঠাৎ নড়ে উঠল। ঘুমে এদিক ওদিক তাকাতে লাগল। তারপর ছোট্ট মেয়েটির চোখ হঠাৎ চকমক করে উঠল। ড্যাডি, ড্যাডি, লিলিকে ধরো। লিলি ড্যাডিটি খুব মিস করেছে। ছোট্ট মেয়েটি কোয়ালার মতো ছিল। যখন আমি তাকে কোলে তুলে নিলাম, সে নিজের 2 হাত আমার ঘাড়ের চারপাশে জড়িয়ে ধরল এবং আমাকে ছাড়তে একেবারেই রাজি ছিল না। এমনকি যখন আমি খাবার বানানোর জন্য রান্নাঘরে গেলাম, তখনও সে কোল থেকে নামতে মানা করে দিল। শেষ পর্যন্ত সেরেনাই মুখ বাঁকাল।
নতুন কেনা খেলনার লোভ দেখানোর পরেই ছোট্ট মেয়েটি অবশেষে আমার থেকে আলাদা হলো। কিছুক্ষণ কসরত করার পর ডিনার টেবিলের উপর সাজানো হলো। পুরো পরিবার খুশি মনে ডাইনিং টেবিলে বসে পড়ল। খাওয়ার পর আমি লিলির সাথে ধাঁধা বা পাজলস খেললাম। আমি জেনে শুনে এই সুযোগটিকে ঘরের বিষয় সম্পর্কে জানার জন্য ব্যবহার করলাম। ছোট্ট মেয়েটি যা জানত সেটা সবকিছুই বলে দিল। বিশেষ করে যখন সেরেনার প্রসঙ্গ এলো, ছোট্ট মেয়েটি পুরোপুরি নিজের মায়ের গোপন কথা ফাঁস করে দিল। মামনিও ড্যাডির কথা অনেক ভাবেন। লিলি মামনিকে সবসময় ড্যাডির গানের ভিডিও দেখে লুকিয়ে হাসতে দেখেছে, লুকিয়ে নিজের মুখ ঢেকে হাসতে। আমি আসলে এটা জেনে শুনে জিজ্ঞাসা করিনি। সমস্যা ছিল এই যে লিলি খুব জোরে কথা বলছিল এবং সে এই বিষয়ে একদমই খেয়াল করেনি যে সেরেনা রান্নাঘর থেকে বাইরে চলে এসেছে। এই সময় সেরেনার সুন্দর মুখটি পাকা আপেলের মতো লাল হয়ে গিয়েছিল। তার চোখ ছিল আবেগে ভরা, যেমনই সে ওই ছোট্ট বিশ্বাসঘাতকের দিকে তাকালো যে ড্যাডির চোখে ভালো হওয়ার জন্য নিজের মাকেই বিক্রি করে দিয়েছিল। লিলি দেখল যে ড্যাডি হঠাৎ কথা বলা বন্ধ করে দিয়েছেন। সে বিভ্রান্ত হয়ে ওপরে তাকালো এবং নিজের মায়ের লাল হয়ে যাওয়া মুখ দেখল। আহ! সে চিৎকার করে উঠল এবং আমার 2 হাতের মধ্যে লুকিয়ে পড়ল। বিড়বিড় করতে বলতে লাগল, দেখতে পারছি না, মামনি দেখতে পারছে না। সেরেনা নিজের হাসি আটকাতে পারল না এবং সাফাই দিতে লাগল। লিলির আবোল তাবোল কথা শুনো না। আমি আমি করিনি। আপনি করেছেন। মামনি মিথ্যে বলছে। মিথ্যে বলা খুব খারাপ কাজ। লিলি নিজের মুখ আমার বুকে লুকিয়ে নিল এবং বিড়বিড় করল। সেরেনার মনে হলো যেন সে নিজের মেজাজ হারাতে চলেছে। আমি সাথে সাথে আত্মসমর্পণের ভঙ্গিতে 2 হাত ওপরে তুলে ধরলাম। ওই ছোট্ট মেয়েটিকে পুরোপুরি প্রকাশ করে দিয়ে বললাম, না না, আমি তোমার কথাই বিশ্বাস করি। যারা সময়কে চিনতে পারে তারাই বুদ্ধিমান হয়। যদিও লিলিকে এর মাসুল গুনতে হলো, সেরেনা তাকে সাথে সাথে ছো মেরে তুলে নিল এবং তার মাথার চুল এলোমেলো করে দিল। ছোট্ট মেয়েটি কখনো আশা করেনি যে ড্যাডি উল্টে তাকে মামনির হাতেই বিক্রি করে দেবেন। আমি নিজের নজর নিজের নাকের ডগায় স্থির করলাম। সেরেনাকে খুশি করার জন্য এবং এই পরিবারের সুখের জন্য আমাকে নিজের ছোট্ট রাজকুমারীকে একটু কষ্ট সহ্য করতেই হতো। পুরো পরিবার কিছুক্ষণ খেলাধুলা করল। শেষ পর্যন্ত লিলি নিজেকে অন্যায়ের শিকার মনে করে সবকিছু একাই সহ্য করল। আমি ওর ছোট্ট মাথাটি আদর করে দিলাম এবং তারপর উঠে দাঁড়িয়ে নিজের স্যুটকেস থেকে একটা পেপার ফোল্ডার বের করে সেরেনার সামনে রাখলাম। মিশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি দেখো, এটি স্টারলাইট এন্টারটেনমেন্টের চুক্তিপত্র। সেরেনা নিজের মাথা নিচু করল এবং ফোল্ডারটি নিয়ে সেটি খুলল। ভিতরের চুক্তিপত্রটি মনোযোগ দিয়ে দেখতে লাগল। যখন সে শেষ পর্যন্ত পৌঁছল, তখন তার হাত কিছুটা কাঁপতে শুরু করেছিল। এটি এমন একটি চুক্তি ছিল যার সম্পর্কে সে স্বপ্নেও ভাবার সাহস করতে পারত না। টপ টিয়ার ট্রিটমেন্ট এবং পূর্ণ স্বাধীনতা। যদি সে ইন্ডাস্ট্রি ছেড়ে দিত এবং গান গাওয়া চালিয়ে যেত, তবুও সে এখনও পর্যন্ত এমন চুক্তি পেত না। সেরেনা জানত না যে আমি মাত্র কয়েকদিনের মধ্যে কি করেছিলাম, আমি কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলাম এবং অন্যদের জন্য অসম্ভব এই চুক্তি হাসিল করার জন্য আমি কি কি বাজি ধরেছিলাম। সেরেনার নজর ওপরে তুলল এবং আমাকে এক দৃষ্টিতে দেখতে লাগল। তার চোখে অশ্রু চিকচিক করছিল। সে নিজের ঠোঁট কামড়ে ধরে ঠিক এইভাবেই আমার মুখোমুখি দাঁড়িয়েছিল। আমার মুখে তখনও সেই একই মৃদু শাঁসি লেগেছিল, যেন সবকিছুই মেঘ আর বাতাসের মতো হালকা। অনেকক্ষণ পর সেরেনা অবশেষে ধীর কণ্ঠে বলল, জেমস, সত্যিটা হলো, আমার গান গাওয়াটা খুব একটা জরুরি নয়। তার কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু কোনো দ্বিধা ছাড়াই অত্যন্ত দৃঢ়। আমি বিভ্রান্ত হয়ে কিছুটা থমকে গেলাম। সে স্পষ্টতই গান গাইতে ভালোবাসত। সে গাইতে চেয়েছিল, তাহলে এখন তার এই কথা বলার মানে কি? এটি কিছুটা অবাক করার মতো। আমি বুঝতে পারছিলাম না এই মহিলাটি কি ভাবছেন। তুমি তো সবসময় গান গাইতে চেয়েছিলে। এখন যখন তুমি সুযোগ পেয়েছ, তখন তুমি পিছিয়ে যাচ্ছ কেন? আমার কণ্ঠস্বর কিছুটা গম্ভীর হয়ে গেল। এখানে আসার পর থেকে এটাই প্রথমবার যখন আমি তার সাথে এইভাবে কথা বলেছিলাম। 2 জন্ম ধরে অবিবাহিত থাকা একজন ব্যক্তি হিসাবে আমি স্বাভাবিকভাবেই সেরেনার মনের এই উথালপাথাল বুঝতে পারছিলাম না। তার হঠাৎ মনে হচ্ছিল যে এইভাবে বেঁচে থাকাটাও ঠিক আছে। যদি সে সত্যিই গান গাইতে চলে যায়, তাহলে তার ভয় ছিল যে পরে সবকিছু বদলে যাবে। ভয় ছিল যে জীবন আর আগের মতো থাকবে না। সেরেনা আবার নিজের ঠোঁট কামড়ে ধরল, সরাসরি আমার দিকে তাকালো এবং তার চোখ থেকে একে একে অশ্রু ঝরতে লাগল। কিছুক্ষণ পর অবশেষে সে ফিসফিস করে বলল, আমার ভয় লাগছে। ভয় হচ্ছে যে পরে ব্যাপারটা খারাপ দিকে না চলে যায়। এটি প্রথমবার যখন সেরেনা নিজের মনের ভয় এত স্পষ্টতার সাথে আমাকে জানালো। এক মুহূর্তের জন্য আমি থমকে গেলাম, তারপর হঠাৎ হেসে উঠলাম। এক অত্যন্ত উষ্ণ হাসি। সেরেনা, তোমার কি মনে হয় আমি কেমন মানুষ? আমি খুব সিরিয়াস। শুধু শান্ত থাকো। যাই হয়ে যাক না কেন, কিছুই বদলাবে না। আমি বাড়িতে থাকব এবং বাচ্চার খেয়াল রাখব। সর্বোপরি আমি একজন ফুল টাইম ঘরে থাকা ড্যাডি হওয়ার জন্য আগে থেকেই প্রস্তুত।
সেরেনা কখনো আশা করেনি যে আমি এমন কথা বলবো এবং তার চোখের জল মোছার জন্য সরাসরি নিজের হাত বাড়িয়ে দেব। অনেক দিন হয়ে গেছিল যখন কেউ তার প্রতি এতটুকু আন্তরিকতা দেখিয়েছিল। সেরেনার সাথে সাথে লজ্জায় নিজের মাথা নিচু করে নিল। আমি ভেবেছিলাম সে এখনও ওইসব ফালতু বিষয় নিয়ে চিন্তিত। এখন আমি বুঝতে পারলাম। আমি জানতাম যে সেরেনা সম্ভবত পরিবর্তনের ভয় পাচ্ছিল। আসলে যারা অনেক দীর্ঘ সময় ধরে বাড়িতে থাকেন এবং বাইরে বের হন না, তাদের মানসিকতা এমনই হয়ে যায়। তো ভাইরা, কেমন আছো সবাই? আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো আর এখনও সাবস্ক্রাইব না করো, তবে ভাই কি করছো? জলদি সাবস্ক্রাইব বাটন চাপো আর বেল আইকনটা অল করে দাও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই ধামাকাটা তোমার ফোনে হয়। চলো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।